আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। পঞ্চগড় জেলার সবচেয়ে কৃতি শিক্ষার্থী যারা যারা স্কুল পড়াশোনা করছো এবং 1 থেকে 10-এর মধ্যেই যাদের রেজাল্ট, আমরা বিশ্বাস করি পঞ্চগড় জেলার সবচেয়ে কৃতি শিক্ষার্থীরা আজকের এই প্রোগ্রামে এসেছেন। এবং আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাতে চাই। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশিদের তরুণ মেধাবী যারা আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু যে প্রোগ্রাম দরকার, ইসলামী ছাত্র শিবির এটা উপলব্ধি করেছে এবং এটা প্রোগ্রাম আয়োজন করেছে। এজন্য ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলাকে আমরা ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে অসংখ্য আলোচক আলোচনা করেছে। একটু আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ভাই আলোচনা করেছেন। আপনাদের সাথে উপস্থিত আছেন পঞ্চগড় জেলার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় ইকবাল হোসেন ভাই। এছাড়াও আরো আলোচকেরা উপস্থিত ছিলেন। একটা সমাজ কখন সামনের দিকে আগায় যায়? তখন একটা সমাজ সামনের দিকে আগায় যায় যখন সে সমাজে মেধার মূল্যায়ন করা হয়। কিন্তু আমরা যুগ যুগ থেকে ধরে দেখে আসছি যে বাংলাদেশে মেধাবীদেরকে খুব বেশি মূল্যায়ন করা হয় না, যার ফলে যারা মেধাবী তারা যখন স্পেস পায় না, অনেক ক্ষেত্রে তারা সামনের দিকে আসে না। তোমরা দেখবা যে বাংলাদেশে আমরা অনেক মানুষকেই চিনি। আমরা যদি বলি যে এবছরে মেডিকেল পরীক্ষায় অথবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা ফার্স্ট হয়েছে তাদেরকে কি আমরা চিনি? আমরা অনেকেই চিনি না, অথচ তারা তো সবচেয়ে বেশি মেধার সাক্ষ্য রেখে সে জায়গাগুলোতে গিয়েছে। পক্ষান্তরে যদি আমরা এটা দেখি যে বাংলাদেশের কোন একজন সেলিব্রিটির যদি নাম বলি, ঠিক আছে, তাকে মোটামুটি সবাই চেনে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর আমাদের জাতি, আমরা কাদেরকে চিনতেছি কাদেরকে চিনতেছি না। আমাদের মিডিয়া অনেক ধরনের মানুষের ইন্টারভিউ নেয়, তাদেরকে হাইলাইট করে প্রচার করে, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে অনেকে আছে টিকটকার বিভিন্ন ধরনের, ঠিক আছে, তাদের লাইফস্টাইলকে তুলে ধরে, ঠিক আছে। কিন্তু যারা মেধাবী, যারা পড়াশোনা করতেছে খুব ভালোভাবে, তাদেরকে অনেক সময় তুলে ধরা হয় না। তো ইসলামী ছাত্র শিবিরের মতো একটি ছাত্র সংগঠন আলহামদুলিল্লাহ পঞ্চগড় জেলা শাখা ভেবেছে যে মেধাবীদেরকে একটু ডাক দিবে, মেধাবীদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। আমরা জানি এটা বড় কোনো আয়োজন না, তোমাদের জন্য আরো অনেক বড় আয়োজন করতে পারলেও আমাদের ভালো লাগতো। আমাদের মনে হয়েছে যদি তোমাদের জন্য একটু ছোট রিওয়ার্ডের ব্যবস্থা করা যায়, মেবি এটা তোমাদেরকে তোমাদের জায়গায় আরো ভালো মতো কাজ করতে, পড়ালেখা করতে উদ্বুদ্ধ করবে, এটা আমাদের মনে হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, একটা বিষয় তোমরা খেয়াল করবা যে বাংলাদেশ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে অনেকগুলো দুর্ভাগ্য, তার মধ্যে একটা বড় কঠিন বাস্তবতা হলো যারা বাংলাদেশের মেধাবী তারাই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আমি কি মিথ্যা বলছি? আজকে দেখবা যে তোমরা প্রশাসনের বড় বড় জায়গায় যারা বসে আছে, এই যে বিগত 24-এর আন্দোলন হয়েছে, 24-এর বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার পরে দেখবা যে সরকারি কর্মকর্তাদের একটা বড় অংশ যারা গুম খুন এবং হত্যার সাথে জড়িত ছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তারা কি পড়ালেখা না করে এই বড় বড় জায়গাগুলোতে গিয়েছিল? দেখো তারা কত বড় অমানুষ হয়ে গিয়েছিল। তারা সরকারি পদে বসে একজন সাধারণ মানুষকে তুলে নিয়ে এসে তাকে খুন করে তার ভুঁড়ি ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে বুড়িগঙ্গায় তাকে ফেলে দিয়েছে। একটা মানুষ খুনি হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে একটা মানুষকে 8 বছর, তোমরা দেখবা যে বাংলাদেশে বেশ কয়েকজন এমপি, আরমান ভাই নামের একজন এমপি হয়েছেন এবারে, 8 বছর তাকে আয়না ঘরে বন্দি অবস্থায় রাখা হয়েছিল। তার ফ্যামিলিও জানতো না যে সে কোথায় আছে। পড়ালেখা করে এরকম মানুষ তৈরি হয়েছিল। আর একটু খেয়াল করলে দেখবা যে কয়েক মাস আগের, 1 মাস আগের খবর মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যিনি নারী নির্যাতন এবং নিপীড়নের সাথে জড়িত, ঠিক আছে, একজন ছাত্রী আত্মহত্যা করছে, এরপরে সে পালাই গিয়েছে। এই বিগত কয়েকদিনে
তোমরা দেখবা যে বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই এক সপ্তাহ আগের খবর, আমাদের পাশের জেলা ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের এক রাজনৈতিক দলের নেতা, সে ঢাকায় ফোন দিচ্ছে যে ঢাকায় সে হচ্ছে মেয়ে সাপ্লাই দিবে, ঠিক আছে, ফোন দিচ্ছে, তার রেকর্ড ফাঁস হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে তারাই আসলে এরকম, যার ফলে বাংলাদেশ সামনের দিকে না আগায় বরং পিছনের দিকে আগাচ্ছে। পক্ষান্তরে আমরা এটাও দেখি, আমরা কিন্তু এটাও দেখছি যে বাংলাদেশ থেকে এমন মন্ত্রী আছেন যিনি বাইরে অন্তত 1000 খানেক বাড়ি তার আছে। একজন ভূমিমন্ত্রী ছিলেন, তার বাইরে অনেক অনেক বাড়ি আছে, এক একটা বাড়ির দাম কোটি কোটি টাকা। সে বাড়িগুলো সে পৃথিবীর বিভিন্ন দেশে সে তৈরি করেছে। আমরা এটাও দেখেছি বাংলাদেশ থেকে শুধু বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, যেটা বাংলাদেশের বাজেটের 4 গুণ বলা যায়। যে 7 লক্ষ কোটি টাকা আমরা বাজেট ধরি, এবার হয়তো কিছুটা বাড়বে, 4 গুণ, 4 বছরের বাজেট বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আছে আমরা। কিন্তু পক্ষান্তরে আমরা এটাও দেখতে পাই, বাংলাদেশে একদল ভালো তরুণকে আমরা দেখতে পাচ্ছি, যারা ক্রিয়েটিভ কার্যক্রমে যারা সামনের দিকে আগায় গিয়েছে। আমরা দেখলাম যে কিছু যুবক, তোমরা দেখবা যে জুলাই বিপ্লবে একজন শহীদ হয়েছে, যে হলো তার পড়ালেখা ছিল IUT, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে, এবং সে মারা যাওয়ার আগে সে একটা ড্রোন আবিষ্কার করেছিল বাংলাদেশের জন্য, ঠিক আছে, যে ড্রোনটা বাংলাদেশ সরকার কাজে লাগাইতে পারত। মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে একটা ছেলে, বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করার পরে সে তার মেধাকে কাজে লাগায় সে একটা ড্রোন বানায় ফেলছে। এ ধরনের মেধাবীরাও আছে আমাদের সমাজে, তাদেরকে দেখলে আমরা আশান্বিত হই। আমরা এটাও দেখি বাংলাদেশে অসংখ্য মেধাবী আছে যারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে। তোমরা দেখবা যে জুলাই বিপ্লবে আমাদের অসংখ্য মেধাবী শিক্ষার্থী যারা জীবন দিয়েছে দেশের জন্য। আমরা যখন এরকম তরুণ মেধাবীদেরকে দেখি যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে, তোমরা দেখবা যে পৃথিবীর বিভিন্ন দেশে PhD ডিগ্রি অর্জন করতে যাচ্ছে এবং ওইখানে একটি মৌলিক গবেষণা করে কোনো একটা উদ্ভাবনের সাথে তারা জড়িত হচ্ছে। বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থী বাইরে গিয়ে পড়াশোনা করতেছে, বাংলাদেশে অসংখ্য মানুষ বিভিন্ন নানা ধরনের উদ্ভাবনে তারা জড়িত, এটাও আমরা দেখতে পাচ্ছি। পক্ষান্তরে আরেক দলকে দেখতে পাচ্ছি যারা বাংলাদেশ লুটপাটের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, এই দুইটা শ্রেণী আমাদের সামনে আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে যাব। আমরা কি দুর্নীতির পথে যাব? আমরা কি দুর্নীতিকে হ্যাঁ বলবো? আমরা যেটাকে হ্যাঁ বলবো সেটা হচ্ছে আমরা সততাকে হ্যাঁ বলবো। এই জন্য একটা প্রবাদ আছে, তোমরা সবাই জানো, যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তোমরা দেখবা যে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা মূলত যাচ্ছি। তো এরকম একটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের একটা প্রত্যাশা, যে তোমরা দেখবা যে ইসলামী ছাত্র শিবির সারা দেশে যখন কার্যক্রম পরিচালনা করেছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকদিন আগে যখন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, মেধাবী শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরকে নির্বাচিত করে ছাত্র সংসদে পাঠিয়েছে। তোমরা দেখবা যে আমাদের যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়েছে, সাদিক কায়েম সহ পুরো বাংলাদেশের যারা শিক্ষার্থীরা আছে, তারা শুধুমাত্র অতীতের যে গতানুগতিক রাজনীতি ছিল সেই রাজনীতি তারা ফোকাস থাকে না, বরং তারা চেষ্টা করেছে শিক্ষার্থীদের জন্য ভালো কি করা যায় সেই জায়গায় তারা কাজ করার চেষ্টা করেছে এবং সেই জায়গায় তারা অবদান রাখার চেষ্টা করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা আশঙ্কার মধ্য দিয়ে যাচ্ছি। তোমাদের মতো অনেক শিক্ষার্থী অথবা যারা পড়াশোনা করে তাদের একটা বড় অংশকে আমরা দেখতে পাচ্ছি তারা মাদকের সাথে জড়িত। এই মাদক কি আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে? এই মাদক কি আমাদেরকে ভালো কিছু দিবে নাকি খারাপ কিছু দিবে? একজন শিক্ষার্থী যখন মাদকের সাথে জড়ায় যায়, সে কি শুধু নিজের ক্ষতি করে নাকি পুরো পরিবার এবং সমাজের ক্ষতি করে? পরিবার এবং সমাজের ক্ষতি করে।
কিন্তু এই মাদকের অ্যাভেলেবিলিটি আমরা দেখতে পাচ্ছি সোসাইটিতে, মাদককে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে, তরুণরা যাতে মাদকের কাছাকাছি দেয় সেই ব্যবস্থা করা হয়েছে। তো এই জন্য আমরা তোমাদেরকে আহ্বান জানাতে চাই যে যারা মেধাবী তারা যাতে মাদকের সাথে কখনোই না জড়ায়। ঠিক আছে, মাদকের সাথে জড়াইলে তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তোমাদের কয়েকটা বিষয় আমরা তোমাদেরকে একটু আহ্বান জানাতে চাই। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তোমাদের কিউরিয়াস মাইন্ড ওপেন রাখবা সবসময়। তোমরা জানার চেষ্টা করবা কোথায় কি হচ্ছে না হচ্ছে, সত্যটা জানার চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা একটু নতুন নতুন বিষয়ে যাতে তোমার আগ্রহ থাকে। যারা মেধাবী আছে তারা যদি কিউরিয়াস মাইন্ডের হয়, দেখো যে কিউরিয়াস মাইন্ড হওয়াটা জরুরি এ কারণে তোমাকে চিন্তা করতে হবে একটা জিনিস যে হচ্ছে এটা কি কারণে হচ্ছে। নিউটন যখন একটা আপেল গাছের নিচে বসা ছিল, আপেলটা যখন তার মাথায় পড়ছে, আরো তো অসংখ্য মানুষের মাথায় পড়ছিল না? তো সে চিন্তা করা শুরু করছে যে আপেলটা আসলে কি জন্য পড়ছে, আমার মাথায় কি জন্য পড়লো, সেটা উপরে গেল না কেন? ঠিক আছে, যদিও নিউটনের আগে অনেকে এটা নিয়ে গবেষণা করেছেন, অলরেডি অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু যাই হোক সায়েন্টিফিক্যালি সে তো এটা প্রমাণ করেছে। তো এই জাতীয় জায়গাগুলোতে এই জন্য আমি তোমাদের প্রতি আহ্বান জানাবো যে তোমরা সবসময় তোমাদের কিউরিয়াস মাইন্ড ওপেন রাখবা, তোমরা জানার চেষ্টা করবা। বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আমরা যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে আমরা জানার সুযোগ পাইতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমাদের জানার আগ্রহটা বাড়াইতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই তোমাদেরকে, তোমরা একটু সবসময় মিজার করার চেষ্টা করবা। দেখো তোমার জীবনের প্রতিটা দিন তোমার কাছ থেকে চলে যাবে, আজকের দিনটা তোমার কাছ থেকে চলে যাবে। প্রতিটা দিন যাওয়ার পরে তুমি একটু চিন্তা করবা যে আজকে তুমি নতুন কি পাইছো, নতুন কি শিখছো। আজকের দিনটা কি তোমার জন্য ক্রিয়েটিভ ইফেক্টিভ কোনো কিছু অর্জন করতে পারছো, নাকি 8-10টা দিনের মতো গতানুগতিক দিন হয়েছে? তোমরা এটা একটু চিন্তা করবা, সবসময় মিজার করবা। দিন শেষে তুমি কি শিখলা, কি জানলা, কোন অভিজ্ঞতা তোমার অর্জন হইলো, এটা তোমরা মিজার করার চেষ্টা করবা। তোমরা সবসময় একটা কথা আছে, অ্যাটমিক হ্যাবিট, বুঝছো? অ্যাটমিক হ্যাবিট হলো যে তোমার যাতে এই যে তুমি ভালো ছাত্র হয়েছো এটা যাতে তোমার শেষ না হয়ে যায়, কন্টিনিউয়াসলি যাতে তোমার ইফেক্টিভিটি বাড়ে, এজন্য তোমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই জন্য তুমি কোনো একটা কাজ যখন করবা তখন ছোট কাজ হলেও এটা একটু তুমি রেগুলার করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটা দেখবা যে রেগুলার আমল যেটা মানুষ করে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। কম হয়তোবা 2 রাকাত নফল নামাজ, কিন্তু এটা তুমি রেগুলার করো। ঠিক আছে, এই জাতীয় বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য তোমাদের প্রতি আমাদের অনুরোধ যে তোমরা কম্পাউন্ড ইফেক্টের জন্য ছোট ছোট কাজ একটু রেগুলার করে পড়বা। তোমার পড়াশোনার সময়টা এটা যাতে সকালবেলায় শুরু হইতে পারে অথবা নির্ধারিত সময়। ঠিক আছে, ফজরের নামাজ সহ অন্যান্য নামাজগুলো যাতে সুন্দরভাবে হয়, মসজিদে যে বিষয়গুলো তোমরা চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা দেখো যে আমাদের অনেক সমস্যা আছে, আমরা অনেক সময় ভাবি যে আমাদের অনেক সমস্যা, কিন্তু তোমরা দেখবা যে আমরা তো শুধু বিশ্বাস করি যে তোমরা শুধুমাত্র পঞ্চগড়ের নেতৃত্ব দিবা না, তোমরা শুধুমাত্র বাংলাদেশের নেতৃত্ব দিবা না, তোমরা পুরো পৃথিবীর নেতৃত্ব দিবা ইনশাআল্লাহ। তোমরা নিশ্চয়ই জানো যে গুগলের সিইও ছিল, নাম কি? সুন্দর পিচাই। তার বাড়ি কোথায় ছিল তোমরা জানো? তার বাড়ি হলো ইন্ডিয়ায়। ঠিক আছে, তার বাড়ি হলো ইন্ডিয়ায়, সে গুগলের সিইও হয়েছিল। তুমি দেখবা যে এইভাবে করে সে এমনি সিইও হয়েছে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে যাইতে হয়েছে। বাংলাদেশে অসংখ্য বড় জায়গায়, ভালো ভালো জায়গায় মানুষেরা গিয়েছে, তাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, তারা এই প্রতিবন্ধকতাগুলো কাটায় সামনের দিকে তারা এগিয়ে গিয়েছে। তোমাদের আমি বলবো যে তোমরা একটু স্বপ্ন দেখবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তোমরা তোমাদের জায়গায় দেখো, তোমাদের জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটু তোমরা স্বপ্ন দেখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছিল, একটা সোসাইটিকে স্বপ্ন দেখাইছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে ভাই বলতেছিলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার জীবনী নিয়ে গবেষণা করা হয়েছে, এবং পৃথিবীতে সবচেয়ে বেস্ট মানুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে গবেষণা করছে শুধু কি মুসলিমরা, সবাই তাকে গবেষণা করছে এবং গবেষণা করে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হি ইজ দ্য বেস্ট অফ বেস্ট। এই সম্পর্কে তারা বলতে গিয়ে বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন রিলিজিয়াস অর সেকুলার ওয়ে, বোথ ওয়েতে হি ইজ দ্য বেস্ট পারসন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছিলেন যে সমাজটাকে পরিবর্তন করবে। তুমি আমি পৃথিবীতে আসছি, আমরা পৃথিবীতে আসছি, পৃথিবী থেকে চলে যাব। আমরা যদি পৃথিবীকে কোনো পরিবর্তন না করতে পারি তাহলে কি কোনো লাভ আছে? আমরা পৃথিবীতে থাকলাম, আমরা কাজ করলাম, পৃথিবীর পরিবর্তন হইল না, তাহলে কি হবে? আমাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। তুমি একটু তাকায় দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছিল, পৃথিবীর অবস্থা তখন কি ছিল? আরবের অবস্থা ছিল জাহেলিয়াত। একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির সাথে বছরের পর বছর যুদ্ধ চলতো, ঠিক আছে, এক গোত্র আরেক গোত্রের সাথে। সেখানে নারী জন্ম হলে তাকে জীবন্ত কবর দেওয়া হইত, এরকম প্রথা ছিল। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, উনি সাহাবীদেরকে স্বপ্ন দেখাইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম একটা খারাপ পরিবেশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্বপ্ন দেখাইলেন যে এমন একটা সময় আসবে যখন সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ ছাড়া তাকে আর কোনো কিছুর ভয় করতে হবে না। সাহাবীদেরকে স্বপ্ন দেখাইলেন রোম জয় হবে, পারস্য জয় হবে। এই রোম এবং পারস্য হচ্ছে তৎকালীন পরাশক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই স্বপ্নগুলো দেখিয়েছিলেন। এরপরে আমি তোমাদেরকে একটু বিশেষভাবে বলবো যে দেখো, আমরা আসলে বড় হচ্ছি, আমরা অনেক বড় হব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি তোমরা পুরো পৃথিবী চালাবা, কিন্তু শুধুমাত্র পৃথিবী চালাইলে হবে না, ঠিক আছে? আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে।